তো বন্ধুরা, সিনেগরে স্বাগতম। আজ আমি ব্যাখ্যা করতে যাচ্ছি একটি সুপারহিট মালায়ালাম হরর কমেডি সিনেমা সর্বমায়া অর্থাৎ সবই মায়া। তবে শুরুতেই বলে দিই, এখানে খুব ভয়ঙ্কর ধরনের হরর আশা করবেন না। এটা হালকা ধাঁচের হরর কমেডি, মূলত পরিবার সহ দেখার মতো ছবি, কিন্তু গল্পটা দারুণ, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। তো আর দেরি না করে চলুন সরাসরি গল্পে ঢুকে পড়ি। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আছে এক যুবক প্রভু। পেশায় সে একজন ইলেকট্রিক গিটার বাদক। এক রাতে সে তার অর্কেস্ট্রা দলের সঙ্গে একটি অনুষ্ঠানে গান বাজাচ্ছিল। অনুষ্ঠানটা খুব ভালোই চলছিল, আর অনুষ্ঠান শেষ হলেই তাদের পরবর্তী গন্তব্য ছিল ইউরোপ সফর। একদিকে মঞ্চে পারফরমেন্স চলছে, আর অন্যদিকে বাইরে বাসে বসে তাদের ম্যানেজার সবার ভিসার খবর যাচাই করছিল। মোট 15 জনের মধ্যে 14 জনের ভিসা এসে গেছে, কিন্তু একজনের ভিসা আসেনি, প্রভুর। কারণ আয়োজকরা শেষ মুহূর্তে তার নাম তালিকা থেকে কেটে দিয়েছে, অর্থাৎ সে আর এই সফরে যাচ্ছে না। কিন্তু এই সত্যটা প্রভু একদমই জানে না। সে তো অনুষ্ঠান শেষ করে আনন্দে বাসে উঠে বসেছে, এমনকি ইউরোপে পড়ার জন্য নতুন জ্যাকেট অর্ডার করেছে। ঠিক তখনই ম্যানেজার তার কাছে আসে, হালকা কথাবার্তা শুরু করে। কি রে, কি চলছে? প্রভু হাসি মুখে বলে, এই তো ইউরোপ ট্যুরের জন্য নতুন জ্যাকেট অর্ডার করছি, 1 মিনিট, ওটিপিটা দিয়ে নেই। তখনই ম্যানেজার তাকে থামিয়ে দেয়, না থাম, ওটিপি দিস না, তুই ইউরোপ যাচ্ছিস না। প্রভু হতবাক, মানে যাচ্ছি না মানে? ম্যানেজার তখন সত্যিটা জানায়, 15 জনের বাজেট জোগাড় করা সম্ভব হচ্ছিল না, তাই একজনকে বাদ দিতে হয়েছে, আর সেই একজনই হলো প্রভু। এরপর বাসটা একটা ধাবায় থামে। বাকিটা কথা সেখানেই হয়। প্রভু রাগে খুবে বলে, বাজেট কম ছিল, আগে বললেই তো পারতে, আমি তো ভেবেছিলাম 2 মাস ইউরোপে থাকবো, তাই ভাড়া বাড়িটাও ছেড়ে দিয়েছি, অযথা ভাড়া কেন দেবো? ম্যানেজার দীর্ঘশ্বাস ফেলে বলে, আমিও জানতাম না যে শেষ মুহূর্তে একজন বিনিয়োগকারী হাত গুটিয়ে নেবে, তার জন্যই বাজেট কম পড়ে গেল। তারপর সে একটু কড়া সুরে বলে, তুই যদি নিজের বাড়ি না ছাড়তিস তাহলে আজ এইভাবে পথে পথে ঘুরতে হতো না, বরং তুই এতটাই সামর্থ্যবান যে চাইলে পুরো ট্যুরের খরচ একাই তুলতে পারতিস। এখানেই গল্পে বড় একটা মোড় আসে। জানা যায় প্রভু কোনো সাধারণ পরিবার থেকে আসেনি, সে এক বিশাল পুরোহিত পরিবারে জন্মেছে। গিটার ধরার আগে সেও পুরোহিতের কাজ করত। সব ধর্মীয় আচার অনুষ্ঠান তার নখদর্পণে ছিল, উপনয়ন থেকে শুরু করে সবকিছু সম্পন্ন ছিল। কিন্তু তার জীবনে এমন একটা ঘটনা ঘটেছিল যা তার ঈশ্বরের প্রতি বিশ্বাসটাই ভেঙে দেয়। সে হয়ে যায় সম্পূর্ণ নাস্তিক। তারপর সে পুরোহিতের কাজ ছেড়ে দেয়, বাড়িও ছেড়ে বেরিয়ে আসে, আর নিজের আসল ভালোবাসা গিটার বাজানো সেটাকেই পেশা হিসেবে বেছে নেয়। কিন্তু গিটারিস্ট হিসেবে তার ভাগ্য তেমন জোটেনি। সে একজন ঘুরে বেড়ানো শিল্পী, আয়ও খুব একটা হয় না। অন্যদিকে তার বাবা একজন খ্যাতনামা পুরোহিত, আর তার ভাই বড় বড় পূজা অনুষ্ঠান করায়, দেশে বিদেশে ভিআইপি পূজা পর্যন্ত। সব মিলিয়ে প্রভুর পরিবারের নাম যশ টাকার কোনো অভাব নেই। তাই ম্যানেজারের কথাটা ছিল করা হলেও সত্য, এত বড় ঐতিহ্য ছেড়ে দিয়ে তুই গিটার বাজাচ্ছিস, পথে পথে ঘুরছিস, সবটাই শুধু নিজের অহংকারের জন্য। ম্যানেজারের কথা শুনে প্রভু বেশ কষ্ট পায়। সে রাগ করে বলে, কেউ যদি নিজের বিশ্বাস ছেড়ে নাস্তিক হয়ে যায় সেটা তার নিজের সিদ্ধান্ত, এটা অহংকার না, আত্মবিশ্বাস। ম্যানেজার শান্ত গলায় বলে, সব ঠিক আছে ভাই, কিন্তু শুধু আত্মবিশ্বাস দিয়ে তুই 2 মাস কিভাবে চলবি? পকেটে টাকা না থাকলে আত্মবিশ্বাস খাওয়াবে? তারপর সে একটা পরামর্শ দেয়, দেখ তোর বাবা 70তম জন্মদিন আসছে, তোকে ডেকেছে, তুই বাড়ি চলে যা, 2 মাস ওখানেই থাক, থাকা খাওয়ার চিন্তা থাকবে না। কিন্তু প্রভুর সমস্যা অন্য জায়গায়। তার বাবার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয়। সে নিজে তো কোনো বার্তাও পাঠায়নি, তার ভাই এসে বলেছিল তুই গেলে বাবা খুব খুশি হবে, কিন্তু প্রভু যেতে চায়নি, উত্তর পর্যন্ত দেয়নি। তবে এখন পরিস্থিতি এমন যে না গিয়েও পায়নি, তাই শেষে সে উত্তর দেয়, ভাই খুব ব্যস্ত আছি, চেষ্টা করব। আর মজার ব্যাপার হলো পরের দিনই সে বাড়িতে হাজির। বাড়িতে তখন বড়সড় আয়োজন চলছে, অতিথিতে ভরে গেছে চারপাশ। তার বাবা আর ভাই সবাইকে নিয়ে ব্যস্ত, কিন্তু প্রভু সামনে দিয়ে ঢুকে না। সে পেছন দিক দিয়ে চুপচাপ বাড়িতে ঢুকে সরাসরি চলে যায় তার চাচার ঘরে। কারণ বাবার সঙ্গে তার সম্পর্ক খারাপ হলেও চাচার সঙ্গে তার দারুণ সখ্য ছিল। চাচা মানুষ হিসেবে খুব ভালো, কিন্তু একটা বাজে অভ্যাস ছিল, বাথরুমে গিয়ে ফ্লাশ করতেন না। প্রভু ঘরে ঢুকতেই বলে ওঠে, আরে চাচা, তোমার এই অভ্যাসটা কবে বদলাবে? ফ্লাশটা দিতে এত কষ্ট? এভাবেই হালকা মজার মুহূর্ত দিয়ে বাড়ির পরিবেশটা দেখানো হয়। এরপর আমরা দেখি প্রভু চাচাতো ভাই রূপেশকে। সেও একজন পুরোহিত, তার সঙ্গে আছে এক সহকারী শ্রীকুট্টা। এই শ্রীকুট্টা খুব চালাক ধরনের লোক, কাজ খুব একটা করে না, কিন্তু দক্ষিণার ভাব ঠিকই নেয়। উল্টো এমন ভাব দেখায় যেন রূপেশের সহকারী হয়ে সে বড় উপকার করছে। রূপেশ এই আচরণে বিরক্ত হয়ে গেছে। সে আসলে নতুন কাউকে খুঁজছিল শ্রীকুট্টার জায়গা বসানোর জন্য। এদিকে প্রভু একটা সঙ্গীত অ্যালবামে কাজ পায়, স্টুডিওতে গিয়ে রেকর্ডিংও করে, কিন্তু সেটা ছিল স্বল্প বাজেটের কাজ, টাকা খুব কম ইমেল। প্রভু বুঝে যায় এই কাজ দিয়ে আপাতত সংসার চলবে না, তাকে অন্য কোনো অস্থায়ী কাজ খুঁজতে হবে। তাই সে যায় রূপেশের কাছে, ভাই কোনো কাজ জোগাড় করে দে, খুব টানাটানি চলছে। রূপেশ বলে, ঠিক আছে, অনেক রকম কাজ আছে, দাওয়াতে পরিবেশন করবি? প্রভুর সাথে সাথে না করে দে, না ভাই ওখানে অনেক লোক, অনেক হইচই, আমি পারবো না। রূপেশ আবার বলে, তাহলে সবজি কাটা? এবার প্রভু অজুহাত দেয়, হাত কেটে গেলে গিটার বাজাতে পারবো না। শেষে রূপেশ বলে, তাহলে আমার সহকারী হয়ে যা। প্রভু তাতেও রাজি হয় না, আমি তো এখন আর ঈশ্বরে বিশ্বাস করি না, পূজার কাজ করব
কিভাবে? কিন্তু বন্ধুরা, পরিস্থিতি মানুষকে বদলে দেয়। পরের দিন প্রভুর অবস্থা একবারে শূন্য, ব্যাংক হিসাবে 1 টাকাও নেই। সে চাচার কাছে গিয়ে বলে, চাচা কিছু টাকা দাও। চাচা সোজা বলতে, বাবার কাছে যা। অগত্যা প্রভুকে বাবার কাছেই যেতে হয়। সে একটু অস্বস্তি নিয়ে বলে, বাবা একটু টাকা দরকার। বাবা জিজ্ঞেস করেন কত? প্রভু লাজুক গলা বলে 200। বাবা আবার প্রশ্ন করেন 200 কেন? প্রভু এসে বলে, এই তো বাইরে একটু হাঁটতে যাব, চা নাস্তা খেয়ে নেব। তিনি ভেতর থেকে আগে থেকেই বানানো বোতলের চা নিয়ে এলেন, তারপর কলা আর চা সামনে ধরলেন আর অতিথিদের সামনেই বলে উঠলেন, দেখো তো আজকালকার ছেলেমেয়েরা চা খেতেও বাইরে যেতে চায়। সবাই হেসে ওঠে। প্রভুর মুখটা লজ্জায় লাল। তার উপর চাচাও মজা নিলেন। পরে আলাদা করে বুঝিয়ে দিলেন যে ইচ্ছে করেই তিনি প্রভুকে বাবার কাছে পাঠিয়েছিলেন, কারণ জানতেন এমনটাই হবে। তারপর চাচা গম্ভীর হয়ে বললেন, দেখ, নিজের জেদের জন্য তুই তোর জ্ঞান আর প্রতিভা নষ্ট করছিস। এগুলো দিয়েই তো তুই ভালো টাকা রোজগার করতে পারিস, তাহলে করছিস না কেন? এই কথাগুলো প্রভুর মাথায় গেঁথে যায়। পরের দিন শেষে সুজা রূপেশের কাছে গিয়ে বলে, আমি রাজি। তারপর যা হলো, প্রভু আবার পবিত্র জেনেও পড়ে নেয়, আবার পুরোহিতের কাজে নেমে পড়ে। দুজনে মিলে একের পর এক পূজা করাতে থাকে। কেউ নতুন বাড়ি কিনেছে, সেখানে পূজা। কেউ দোকান খুলেছে, সেখানে পূজা। কেউ জিম খুলেছে, সেখানেও পূজা। এখন প্রভুর কাজের অভাব নেই, ভালো টাকাও আসছে, তারা টানাটানি নেই, সে খুশি। এদিকে একদিন তারা যায় এক নতুন বাড়িতে পূজা করতে। বাড়ির কিছু কাজও তখনও বাকি। এক লোক সেখানে একটা দোলনা বসাচ্ছিল। রূপেশ গিয়ে দেখে জিজ্ঞেস করলো, কেমন হয়েছে, মজবুত তো? কতজন বসতে পারবে? দোলনাবান লোকটা গর্ব করে বলে ফেললো, পুরো পাড়া বসে গেলেও পড়বে না। এই কথা শুনে আরেকজন তাকে চ্যালেঞ্জ করলো, এত বাড়িয়ে বলিস না। লোকটা অপমানিত হয়ে গেল। প্রমাণ করার জন্য একে একে সবাইকে দোলনায় বসাতে লাগলো। এমনকি রূপেশের ছেলে পর্যন্ত বসে পড়ল। রূপেশ আরেকটা বাচ্চাকে নিজের কুলে তুলে বলল, আয় তুই বস। আর ঠিক তখনই ধাম, দোলনা ভেঙে পড়ে গেল। বাকিরা সামান্য চোট পেলেও রূপেশ সবচেয়ে বেশি আঘাত পেল, কারণ সে সবার নিচে চাপা পড়েছিল। ডাক্তার জানালেন সেরে উঠতে মাসের পর মাস লাগবে, আপাতত সে কোনো কাজ করতে পারবে না। এখন রূপেশ কি করলো জানেন? সে প্রভুর সঙ্গে একটা চুক্তি করলো, এখন থেকে সব পূজা তুই করবি, আমি শুধু কাজ জোগাড় করে দেবো, তবে ভাগ হবে অর্ধেক। প্রভু প্রথমে রাজি হয় না, সব কাজ আমি করব আর তুই শুধু লুক এনে অর্ধেক নিবি, এটা তো ঠিক না। কিন্তু বাস্তবতা হলো রূপেশের পরিচিতি, যোগাযোগ সবই ছিল, প্রভুর প্রয়োজনও ছিল। তাই দর কষাকষি শুরু হলো। প্রভু বললো, আমার 60% চাই। রূপেশ একটু ভেবে রাজি হয়ে গেল। ঠিক আছে, 60-40। এভাবেই তাদের চুক্তি হলো। এখন প্রভু একাই সব পূজা করছে, দক্ষিণার 60% নিজের কাছে রাখছে, 40% রূপেশকে দিচ্ছে। এরই মধ্যে তার সঙ্গীত জীবনে উন্নতি আসতে শুরু করলো। মুম্বাইয়ের এক নামকরা সঙ্গীত পরিচালক তার সঙ্গে কাজ করতে চান, যে কোনো সময় তাকে ডেকে পাঠাতে পারেন রেকর্ডিং এর জন্য। সব মিলিয়ে প্রভুর জীবন একদম ঠিকঠাক চলছে, ইতিবাচক পথে এগুচ্ছে। একদিন হঠাৎ রূপেশের ফোন আসে। সে এমন এক পূজার কাজ দেয় যা প্রভু আগে কখনো করেন। এক কিশোরের উপর নাকি অশুভ ছায়া ভর করেছে, তাকে মুক্ত করার জন্য বিশেষ পূজা করতে হবে। প্রভু একটু ঘাবড়ে যায়, এ ধরনের পূজা আমি জানি না। রূপেশ বলে, করবি না তো শিখবি কিভাবে? তাছাড়া টাকা একটু বেশি মিলছে, না করিস না। সব মন্ত্র আর পদ্ধতি আমি তোকে বার্তা করে পাঠিয়ে দেবো, যেমন অন্য পূজা করিস তেমনই করবি, শুধু আগুন আর ফুল একটু বেশি রাখবি। শেষ পর্যন্ত প্রভু রাজি হয়ে যায়। পূজার সময় ঠিক হয় সন্ধ্যা 6টা। প্রভু ঠিক 6টাতেই সব সরঞ্জাম নিয়ে পৌঁছে যায়। অটো চালক কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, স্যার এত রাতে কি পূজা, কোন দেবীর পূজা নাকি? অটো চালক যখন জিজ্ঞেস করলো কোন দেবীর পূজা, প্রভু শান্ত গলায় বলল, না, অশুভ শক্তি তাড়ানোর পূজা। এই কথা শোনা মাত্র অটো চালকের মুখের রং পাল্টে গেল। সে তাড়াতাড়ি বিল্ডিং এর বাইরে গিয়ে দাঁড়ালো। ভেতরে ঢুকার সাহসই পেল না, বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। এদিকে প্রভু ছেলেটি ফ্ল্যাটে ঢুকে নিজের মতো করে সব আয়োজন সাজাতে শুরু করলো। পূজার সামগ্রী গুছিয়ে রেখে ছেলেটির বাবার সঙ্গে কথা বলল, আপনারা কি ওকে ডাক্তার দেখাননি? বাবা বললেন, দেখিয়েছি, খুব ভালো ডাক্তারকে দেখিয়েছি, ঔষধও চলছে, কিন্তু আমার স্ত্রী জেদ ধরল পূজাও করাতে হবে। যদিও আমি এসব বিশ্বাস করি না। ঠিক তখনই ছেলেটির মা তাকে নিয়ে এলেন। ছেলেটির নাম অবিনাশ। অবিনাশে গিটার বাজাতে খুব ভালো লাগতো, খেতেও ভীষণ পছন্দ করত, কিন্তু এখন সে গিটার ছুঁয়েও দেখে না, ঠিক মতো খেতেও পারে না, সবসময় ভীত ভীত থাকে, কারো চোখে চোখ রাখেন। তার মা বললেন, ও নাকি একটা মেয়েকে দেখতে পায় যে সবসময় ওর পিছনে। কিন্তু প্রভুদের সব মানেই না। সে যেমনটা শিখে এসেছে ঠিক তেমনটাই পূজা শুরু করলো। আর আশ্চর্য ঘটনা ঘটলো, পূজা শেষ হতে অবিনাশ একেবারে স্বাভাবিক হয়ে উঠলো। উঠে সবার সঙ্গে কথা বলতে লাগলো, বলল ভীষণ ক্ষুধা পেয়েছে। তারপর নিজেই রুটি বের করে খেতে শুরু করলো। এই দৃশ্য দেখে অবিনাশের মা বাবা আনন্দে আত্মহারা। এত অলৌকিক ঘটনা, কিন্তু প্রভু নিজেই হতবাক, এটা কিভাবে সম্ভব? সত্যি কাজ করলো? ঠিক তখনই সবাই তার দিকে তাকালো। প্রভু তাড়াতাড়ি চোখ বন্ধ করে এমন বান করলো যেন গভীর মনোযোগ দিয়ে পূজা করছে। পরে সে সব ঘটনা রূপেশকে জানায়। রূপেশ শেষে বলে, দেখেছিস, আমি যে মন্ত্রের পদ্ধতি শিখেছিলাম তারই ফল। প্রভু মাথা নেড়ে বলে, আরো আগে তো ডাক্তার দেখানো হয়েছিল, আমার মনে হয় ওষুধের প্রভাবই এমন হয়েছে। যাই হোক, অবিনাশ পুরোপুরি সুস্থ হয়ে যায়। কিন্তু তারপর থেকেই প্রভুর জীবনে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। পরের দিন সকালে অটো চালকের ফোন আসে। সে প্রভুর জন্য মূর্তি কিনছিল। বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করছে কোনটা নেব। প্রভু বলে, ছোটটা নাও। তারপর অটো চালক হঠাৎ জিজ্ঞেস করে, স্যার আপনার ছবিতে যে চীনা ছেলেটা আছে সে কে? প্রভু অবাক। চীনা ছেলে? সে নিজের ছবি খুলে দেখে ওটা তো এক কোরিয়ান গায়ক। প্রভু ভাবতে থাকে, আমার ছবি নিজে নিজে বদলে গেল কিভাবে? কিন্তু পূজার সময় হয়ে যাওয়ায় সে আর ভাবার সময় পায় না, বেরিয়ে পড়ে। সেদিনও ভালোভাবে পূজা
পূজা করায়। দক্ষিণা নিয়ে ওটাতে উঠতে যাবে, ঠিক তখনই রূপেশের পুরনো সহকারী সেই চালাক লোকটা এসে হাজির। সে প্রভুকে বলে, তুই তাহলে এখন রূপেশের সঙ্গে কাজ করছিস? আগে আমিও করতাম, পুজো তো ঠিকঠাকই করছিস, কিন্তু আমি জানি তুই নাস্তিক। এখন শুধু আমিই জানি, কিন্তু যখন সবাই জানবে যে এক নাস্তিক তাদের বাড়িতে পূজা করে দক্ষিণা নিচ্ছে, তখন কিন্তু খুব মার খাবি, বুঝেছিস তো? তারপর আরো বলে, আমার মুখ বন্ধ রাখতে চাইলে আমাকেও ভাগ দিতে হবে। এভাবে সে প্রভুকে ব্ল্যাকমেল করে চলে যায়। প্রভু ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, এবার তো আমার রোজগারের ভাগও ও নিয়ে যাবে। ওদিকে সেই লোকটা মনে মনে খুব খুশি, ভাবছে বড় চাল চাল। এবার যা হলো সেটা একেবারে সিনেমার মোড় ঘুরিয়ে দেয়। সেই বদমাস লোকটা স্কুটিতে চলে যাচ্ছিল, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সোজা একটা দোকানের ভেতর ঢুকে পড়লো। অল্পের জন্য প্রাণে বেঁচে গেল, না হলে হয়তো মারা যেত, না হয় পঙ্গু হয়ে যেত। এই ঘটনা দেখে অটো চালক পুরো ভয় পেয়ে যায়। তার মনে হয় প্রভুর মধ্যে নিশ্চয়ই কোনো অশুভ শক্তি আছে, কারণ সে প্রভুর বিরুদ্ধে খারাপ কথা বলেছিল, আর সঙ্গে সঙ্গে তার এই অবস্থা। অটো চালক হাত জোর করে বলল, পণ্ডিতজি, যদি কখনো অজান্তে কোনো ভুল করে থাকি আমাকে মাফ করে দেব। কিন্তু প্রভুর কাছে এটা নিছক কাকতালীয় ঘটনা, সে এসব বিশ্বাসই করে না। এরপর আরেকটা অদ্ভুত ঘটনা ঘটে। প্রভুর বাড়িতে এক ডেলিভারি কর্মী আসে একটা পার্সেল নিয়ে। প্রভু অবাক হয়ে বলে, আমি তো কিছু অর্ডার করিনি, মনে হয় ভুল ঠিকানায় চলে এসেছেন। ডেলিভারি কর্মী বলে, নাম আর ঠিকানা তো আপনারই। প্রভু বলে, হ্যাঁ, নাম ঠিকানা আমারই, কিন্তু এটা আমার অর্ডার নয়। প্যাকেটের পেছনে যে প্রতিষ্ঠানের চিহ্ন ছিল সেটা দেখে সে বলে, এই সংস্থার কোনো ব্যবস্থা তো আমার ফোনে নেই। তবুও তার ফোনে গোপন নাম্বার আসছিল। পরে ফোন খুলে দেখে সত্যি তো ওই ব্যবস্থাটা তার ফোনে আছে, আর অর্ডার করা হয়েছে একটা মহিলার পোশাক। প্রভু হতবাক, সে তো এমন কিছু নামায়নি, অর্ডারও করেনি, আর সে মহিলাদের পোশাক অর্ডার করবে কেন? সবচেয়ে অদ্ভুত ব্যাপার, টাকাটাও কাটা হয়ে গেছে, তাও তার নিজের কার্ড থেকে। সে ভাবে আপাতত রেখে পরে ফেরত দিয়ে টাকা নিয়ে নেব। এরপর চাচা খেয়াল করেন প্রভু অনেকক্ষণ ধরে ফোন নিয়ে বসে আছে। চাচা জিজ্ঞেস করেন, অনেকক্ষণ ধরে দেখছি ফোনে ডুবে আছিস, কি হয়েছে? প্রভু বলে, বুঝতে পারছি না, ফোনে কি কি সিস্টেম চলে এসেছে, নিজে থেকেই ছবি বদলে যাচ্ছে, অর্ডার হয়ে যাচ্ছে, টাকাও কেটে যাচ্ছে, তাই সব অপ্রয়োজনীয় সিস্টেম মুছে দিচ্ছি। চাচা বললেন, তাহলে তো ক্ষতি হয়ে গেল। প্রভু বলে, না, ফেরত দেওয়ার জন্য দিয়েছি, টাকা ফিরে আসবে। সব অপ্রয়োজনীয় ব্যবস্থা মুছে দিয়ে সে ঘুমাতে যায়। ফোনটা বিছানার পাশের টেবিলে রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে একটা শব্দে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখে ফোনটা নেই। সে উঠে বসে চারদিকে তাকায়, আর তখনই দেখে ঘরের মধ্যে এক মেয়ে বসে আছে, তার ফোনটা হাতে নিয়ে ব্যবহার করছে। মেয়েটি প্রভুর দিকে তাকিয়ে হেসে বলে, আবার আসবো। তারপর এক ঝটকায় অদৃশ্য হয়ে যায়। প্রভু স্তব্ধ। এটা কি দেখলো সে? ওই মেয়েটা কে? হঠাৎ করে কোথায় মিলিয়ে গেল? বয়সে আর নিজের করে থাকতে পারে না, সোজা চাচার ঘরে গিয়ে ঘুমায়। পরদিন সকালে বাইরে বেরোতে ইচ্ছা মজা করে বলেন, কি রে, হঠাৎ আমার উপর এত স্নেহ উঠলো যে আমার ঘরে ঘুমাতে এলে? প্রভু একটু গম্ভীর হয়ে বলে, চাচা, কাল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। ঘরে একটা মেয়ে বসেছিল, শুধু আমার দিকেই তাকিয়েছিল। চাচা এসে বললেন, আরে, অবিবাহিত ছেলেদের এমন স্বপ্নই হয়, মেয়েরা তো স্বপ্নে এসে, তো স্বপ্নে না এলে কি আমার স্বপ্নে আসবে? প্রভু মাথা নেড়ে বলেন, না চাচা, এটা সেরকম স্বপ্ন ছিল না, খুব আলাদা ছিল, একদম বাস্তবের মতো লাগছিল। তার গলার আওয়াজ পরিষ্কার শুনেছি, সে বলেছিল আবার আসবো। চাচা একটু থেমে হালকা গলা বললেন, যাই হোক, এই বাড়িটাও কিন্তু 90 বছর পুরনো, এখানে কি যে দেখা যায় বলা যায় না। এবার গল্পটা আরো ভয়ঙ্কর দিকে মোড় নিচ্ছে। প্রভু আর তার চাচা তখনও সেই মেয়েটাকে নিয়ে কথা বলছে, আর ঠিক তাদের পেছনেই সে মেয়েটা বসে আছে, হাতে প্রভুর ফোন। চাচা কিছুক্ষণ পর উঠে চলে যান। প্রভু ঘুরে তাড়াতেই মেয়েটাকে দেখে চমকে ওঠে, কিন্তু মেয়েটা একদম স্বাভাবিকভাবে হাসি মুখে বলে, শুভ সকাল। তারপর কথা বলার জন্য ডাকে, বলে, ভালো হয়েছে তোমার কাছে আইফোন আছে, অবিনাশের কাছে তো অন্য ফোন ছিল, সে তো খুব ভীতু ছিল, চোখে চোখ রাখতেই পারতো না, কিন্তু তুমি বেশ সাহসী মনে হচ্ছে, তোমার চোখে চোখ রাখার ভঙ্গিটা ভালো। এখানেই পরিষ্কার হয়ে যায় এই মেয়েটাই সে আত্মা যে আগে অবিনাশের সঙ্গে ছিল। পূজার পর অবিনাশ মুক্তি পেয়েছে, আর এখন সে প্রভুর সঙ্গে জুড়ে গেছে। এটাই প্রভুর ফোনে সব গন্ডগোল করছিল, ছবি বদলাচ্ছিল, পোশাক অর্ডার করছিল, আর প্রভু ভাবছিল নিশ্চয়ই কোনো অদ্ভুত বিদেশি সিস্টেম নামিয়েছে বলে এসব হচ্ছে। সে বসে বসে সিস্টেম মুছেই চলেছে, অথচ আসল কারণটা বুঝতেই পারছে না। কিন্তু সমস্যা হলো প্রভু এসব মানেই না। সে ভাবছে হয়তো ওসব তার মনের ভুল, হয়তো তার মানসিক সমস্যা হয়েছে, তাই সে সোজা ডাক্তারের কাছে যায়। আজকাল তো অনেক ডাক্তারের কাছে যাওয়ার আগে নিজে পড়াশোনা করে নেয়। প্রভুও তাই করেছে। গিয়ে বলে, আমি সব দেখে নিয়েছি, আমার বোধ হয় স্কিজোফ্রেনিয়া হয়েছে, লক্ষণগুলো মিলে যাচ্ছে। ডাক্তার এসে বলেন, আচ্ছা, আগে আমি দেখি, পুরো ঘটনা বলো, কি দেখছো, কেমন লাগছে? প্রভু বলে, একটা মেয়ে আমাকে সব জায়গায় দেখা দিচ্ছে, আমার সঙ্গে কথা বলছে। ডাক্তার জিজ্ঞেস করেন, এখন কি এখানে দেখছো? প্রভু বলল, না, এখন নেই। ডাক্তার আবার জানতে চায়, কবে থেকে এসব শুরু? তখন প্রভু সব খুলে বলে, আগে এই সমস্যাটা এক ছেলের ছিল, সে একটা মেয়েকে দেখতো, আমি তার বাড়িতে পূজা করতে গিয়েছিলাম, পূজার পর সে ঠিক হয়ে যায়, কিন্তু এখন একই সমস্যা আমার হচ্ছে, আমি একটা মেয়েকে দেখছি। ডাক্তার একটু মজা করেই বলেন, তুমি যেমন পূজা করে তাকে ভালো করেছো, তেমন নিজেকেও পূজা করে ভালো করে নাও। ও মাথা নেড়ে বলে, কিন্তু ডাক্তার, আমি তো ঈশ্বর বিশ্বাস করি না, আমি নাস্তিক। ডাক্তার অবাক, তাহলে তুমি পূজা করছো কিভাবে? তখন প্রভু সব ব্যাখ্যা করে, সে পুরোহিত পরিবারে জন্মেছে, জানে, সব আচার জানে, 20 বছর ধরে করেছে, কিন্তু তারপর তার বিশ্বাস ভেঙে যায়, বাড়ি ছেড়ে গিয়ে বেড গিটার বাজানো শুরু করে। কিন্তু সেই পেশায় তেমন আয় ছিল না, টাকা টানা পড়ে যায়, তাই আপাতত বাবারই কাজ করছে। ডাক্তার
শান্ত গলায় বলেন, আমি তো বুঝতে পারছি তোমার পুরনো মানসিক আঘাত আর অপরাধ বোধ থেকে এসব হচ্ছে। তারপর কিছু ওষুধ লিখে দেন, বলেন এগুলো খেলে ঠিক হয়ে যাবে। ঔষধ নিয়ে প্রভু বাড়ি ফিরে যায়। রাতে ঘুমানোর আগে সে ডাক্তারের দেওয়া ওষুধ খেয়ে নিল। তারপর মনে মনে ভাবলো, চলো দেখি এখন আর সেই মেয়েটা কোথাও দেখা যায় কিনা। প্রথমে খাটের নিচে তাকালো, কিছুই নেই। আলমারি খুলে দেখলো, সেখানেও নেই। বাথরুমে গিয়ে দেখলো, কোথাও নেই। তখন সে একটু নিশ্চিন্ত হলো, ভাবলো যাক ঠিকই তো, ঔষধ কাজ করছে আর দেখা যাচ্ছে না। এই ভেবে শান্ত মনে ঘুমিয়ে পড়লো। কিছুক্ষণ পরেই হঠাৎ কানে এলো কিঞ্চিৎ শব্দ, যেন কেউ দোলনায় দুলছে। সে চমকে উঠে বসে ভাবলো, এই গভীর রাতের দোলনায় আবার কে বসেছে। ধীরে ধীরে বাইরে গিয়ে যা দেখলো তাতে তার বুক কেঁপে উঠলো। সেই ভূতের মেয়েটা দোলনায় বসে তার ফোন হাতে নিয়ে ভিডিও দেখছে। সে হেসে বলল, ওহ তুমি উঠে পড়ছো, দেখো তোমার বিরক্ত করার কোনো ইচ্ছা আমার ছিল না, তাই চুপচাপ এখানেও এসে বসেছিলাম। প্রবীন্দুর তো মনে হচ্ছিল সে আবার কোনো স্বপ্ন দেখছে। নিজের কালে থাপ্পড় মেরে দেখলো, উঠে যা পায় এটা স্বপ্ন। মেয়েটা এসে বলল, না না শান্ত, এটা স্বপ্ন নয়। দেখো এখন ঘড়িতে রাত 1:40 বাজে। তোমার চাচা একটু আগেই বাথরুমে গিয়েছিল আর সব সময়ের মতো ফ্লাশ দিতে ভুলে গেছে। থাক আমি দিয়ে দিচ্ছি। এই বলে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে অদৃশ্য শক্তিতে ফ্লাশের বোতাম টিপে দিল। সঙ্গে সঙ্গে ফ্লাশের শব্দ ভেসে এলো। তারপর বলল, চলো এবার এই বাতিটা চালিয়ে দেখাই। সে আঙ্গুলের চুটকি বাজাতেই বাতি জ্বলে উঠলো, কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে গেল। মেয়েটা একটু বিরক্ত হয়ে বলল, উফ গন্ডগোল হয়ে গেল। আসলে এখনো পুরোপুরি শক্তিশালী নই তো, শিখছি ধীরে ধীরে। এমন সময় চাচা ঘুম থেকে উঠে এসে বললেন, কি ফাটলো? প্রবীন্দ্র অবাক হয়ে লক্ষ্য করলো চাচা যেন মেয়েটাকে দেখতেই পারছেন না। মেয়েটা ফিসফিস করে বলল, ও আমাকে দেখতে পায়। প্রবীন্দ্র হতবাক, এটা কিভাবে সম্ভব? চাচা আবার জিজ্ঞেস করলেন, বলবে তো কি হয়েছে? সে কাপা গলায় বলল, মনে হয় ভোল্টেজের সমস্যা ছিল, বাতিটা ফেটে গেছে। চাচা বললেন, ওহ আচ্ছা ঠিক আছে, বলে আবার ঘুমোতে চলে গেলেন। এবার প্রবীন্দ্র পুরোপুরি বুঝে গেল এটা কোনো ভ্রম নয়, কারণ বাতিটা সত্যিই ফেটেছে আর ফ্লাশের শব্দ চাচাও শুনেছেন। সে আবার সরাসরি জিজ্ঞেস করলো, তুমি কে? কি তুমি? মেয়েটা ধীরে বলল, শুনো এটা বলতে আমার খারাপ লাগছে, কিন্তু আমি একজন ঘোস্ট। এই কথা শুনে প্রবীন্দ্র 2 পা পিছিয়ে গেল। তারপর আচমকা দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। পরের দিন সে রূপেশকে ডেকে সব খুলে বলল, ভাই একটা মেয়ের ভূত আমার পিছু ছাড়ছে না, এখনো আমার ঘড়ি আছে, আমি তাকে ভেতরে বন্ধ করে রেখেছি। রূপেশ বলল, আচ্ছা ভেতরে আছে, চলো দেখাও তো। দুজন মিলে দরজা খুললো, কিন্তু ঘরে কেউ নেই। প্রবীন্দ্র হতাশ হয়ে বলল, মনে হয় চলে গেছে, কিন্তু আমি জানি সে আবার আসবে। তখন রূপেশ ঠিক করলো সে একটা ভূত তাড়ানোর পূজা করবে। পূজা ভালোভাবে শেষ হয়। তারপর রূপেশ বলল, দেখ ভাই আমি পূজা করে দিয়েছি, এখন আর চিন্তা করিস না, যা কিছু ছিল চলে গেছে। আর শুন এবার থেকে একটু মন্দিরেও যাস, না হলে সব জিনিস আর তোর পেছন ছাড়বে না। দুজনেই ভেবেছিল সব শেষ, কিন্তু তারা জানতো না মেয়েটা ঠিক তাদের পেছনে দাঁড়িয়েছিল, সব কথা শুনছিল। রূপেশ চলে যাওয়ার পর প্রবীন্দ্র ঘুরে দাঁড়াতে আবার সামনে তাকে দেখে চমকে গেল, কিন্তু এবার মেয়েটার মুখে হাসি নেই। সে ভীষণ রাগে ফুঁসছে। মেয়েটার রাগে ফুসতে ফুসতে বলল, ও কি বলছিল? আমাকে জিনিস বলছিল? আমি নাকি একটা জিনিস? এই শুনে প্রবীন্দ্র তো হাড় কাঁপতে শুরু করলো। সে ভাবলো ভূত রেগে গেছে, ভাই এবার দৌড় দে। সে দৌড় দিতে যাবে, ঠিক তখনই দরজাটা কটাস করে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এবার তো তার ভয় দ্বিগুণ। হাত জোর করে বলল, দয়া করে আমাকে কিছু করো না। কিন্তু অবাক করার মতো ব্যাপার, মেয়েটা থেকে ছুঁয়ে দেখলো না, বরং শান্ত গলায় বলল, তুমি এভাবে না বলে কোথায় পালাচ্ছ? সারা জীবন কি এমনি দৌড়ে বেড়াবে? বলো তো, ভয়ের ছবিতে যেন ভূতেরা করে। আমি কি তোমার সঙ্গে তেমন কিছু করেছি? কখনো তোমাকে ভয় দেখিয়েছি? কোনো ক্ষতি করেছি? হ্যাঁ না? প্রবীন্দ্র মাথা নেড়ে বলল, না। মেয়েটা একটু বিরক্ত হয়ে বলল, হায় ঈশ্বর, তাহলে আমায় এত ভয় পাচ্ছ কেন? জানো আমার জন্য কতটা কঠিন এটা? বারবার অপরাধ বোধ হয়। তার মুখে হায় ঈশ্বর শুনেই প্রবীন্দ্রর মাথায় ঢুকলো, আরে এ তো খ্রিস্টান। ব্যাস, সঙ্গে সঙ্গে সে ছুটলো একটা দোকানে ক্রস কিনতে। দোকানে সারি সারি ক্রস চলছে। সে ভাবছে কোনটা নেব। ঠিক তখনই মেয়েটা সেখানে আছে। প্রবীন্দ্র তাড়াতাড়ি একটা ক্রস তুলে তার সামনে ধরতেই মেয়েটা একটু পিছিয়ে গেল। তার আত্মবিশ্বাস পেয়ে গেল। সে এক পা করে সামনে বাড়াতে লাগলো, কিন্তু হঠাৎ মেয়েটা থেমে গেল। তার হাত থেকে ক্রসটা নিয়ে বলল, দাও তো। এখনো বুঝতে পারছো না? চারদিকে তো ক্রস চলছে, তবু আমি এখানে দাঁড়িয়ে আছি। যদি ঈশ্বরের আমার উপর আপত্তি থাক তাহলে তখন আমি মিলিয়ে যেতাম না? তারপর একটু থেমে নরম গলায় বলল, সত্যি বলছি, আমি নিজেও জানি না কিভাবে ভূত হলাম আর কিভাবে এই ব্যবস্থা থেকে বেরোবো। এমনকি আমার নিজের নামটাও মনে নেই। আমি কে ছিলাম, কি ছিলাম, কিছুই জানি না। ঠিক তখনই প্রবীন্দ্র ফোনের স্টুডিও থেকে কল এলো। জানা গেল মুম্বাইয়ের যে সঙ্গীত পরিচালক তার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন, তিনি আজ সন্ধ্যা 6টায় ভিডিও বৈঠকে কথা বলবেন। মেয়েটাও সব শুনে ফেলেছিল। সে খুশিও বলল, অভিনন্দন। কিন্তু প্রবীন্দ্র একবারও তাকে ধন্যবাদ না জানিয়ে সোজা চলে গেল। এতে মেয়েটা একটু কষ্ট পেল। এখানেই বোঝা যায় সে আসলে খারাপ নয়, একটা ভালো আত্মা। অনেকদিন ধরে সে প্রবীন্দ্রকে বোঝাতে চাইছে, কিন্তু প্রবীন্দ্র শুধু ভয় পাচ্ছে, পালাচ্ছে আর কোনোভাবেই তার পিছু ছাড়াতে চাইছে। অথচ মেয়েটার কথায় সে নিজেও বিপদে আছে। ইচ্ছে করে সে প্রবীন্দ্রের সঙ্গে জুড়ে যায়নি, তাই সে আর কিছু বলল না। প্রবীন্দ্র বাসে উঠলো আর সে একটু দূরে চুপচাপ বসে রইল। স্টুডিও পৌঁছে প্রবীন্দ্র খেয়াল করলো মেয়েটা আর দেখা যাচ্ছে না। এরপর সঙ্গীত পরিচালকের সঙ্গে তার ভিডিও কথা হলো। পরিচালক তাকে একটা সুর বাজাতে বললেন। সে বাজাতে
বাজালো, কিন্তু পরিচালকের মন বলল না। তখন সে একই সুরে অনেক রকম ভিন্নতার চেষ্টা করলো, তবুও পরিচালক খুশি নন। উল্টো বলতে শুরু করলেন, এ কি বাজাচ্ছে, এভাবে বাজাতে পারে এমন লোক তো আমাদের অনেক আছে। ঠিক তখনই হঠাৎ মেয়েটা স্টুডিওতে এসে হাজির। সে প্রবীন্দুকে সাহায্য করলো, কানে কানে এক নতুন ভিন্নতা বলে দিল। প্রবীন্দু সেটাই বাজিয়ে শোনালো, এবার মিউজিক। পরিচালক এতটাই পছন্দ করলেন যে সঙ্গে সঙ্গে তাকে রেকর্ডিং এর জন্য মুম্বাই আসতে বললেন। প্রবীন্দুর মুখে অবশেষে হাসি ফুটলো, আর মেয়েটাও ভীষণ খুশি হলো, কারণ এই ঘটনার মাধ্যমে সে অন্তত একটা জিনিস বুঝতে পারলো, তার সঙ্গীতের উপর দারুণ দখল আছে। এরপর দুজন বসে অনেকক্ষণ ধরে সঙ্গীত নিয়ে গল্প করতে লাগলো। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব তৈরি হলো, এমন বন্ধুত্ব যেখানে তারা একে অপরকে আদরের নামে ডাকতে শুরু করলো। বুধ মেয়েটাকে বলল সে প্রবীন্দুকে প্রভা বলে ডাকবে, কিন্তু প্রবীন্দু তাকে কি নামে রাখবে? বুধ বলে ডাকাটা তো তার নিজেরই পছন্দ নয়, আর মেয়েটার আসল নামও তো তার জানা নেই, তাই সে নিজের নাম দিল ডেলো, কারণ সবাই তাকে ব্রহ্ম ভাবতো। সে বলল, আজ থেকে তুমি আমাকে ডেলো বলেই ডাকবে। প্রবীন্দু এসে বলল, ঠিক আছে ডেলো। এবার সেটা মজা করে ভাবলো ভূতের সঙ্গে বন্ধুত্বের সুবিধা কি কি হতে পারে, সেটা তো জানা দরকার। সে বলল, আচ্ছা ডেলো, তুমি আর কি কি করতে পারো? আমার তো 500 টাকা দরকার, দিতে পারবে? এই কথা শুনে ডেলো রেগে গেল। এই শুনো, আমি কোনো বোতল থেকে বের হওয়া দৈত্য নই, তবে ছোটখাটো কিছু করতে পারি। যেমন সেদিন যে লোকটা তোমার সঙ্গে অসভ্যতা করেছিল, তার দুর্ঘটনা আমি করিয়েছিলাম। মানে রূপেশের পুরনো সহকারী যে দুর্ঘটনায় পড়েছিল, সেটা ডেলোর কাজ। একথা শুনে প্রবীন্দ্রের প্রতিক্রিয়া, হায় ভগবান। তারপর ডেলো একটু চুপ করে বলল, আমার বন্ধু বা পরিবারের কাউকে মনে নেই, শুধু একটা কথা মনে আছে, আমার মারা যাওয়ার আগে কেউ চেয়েছিল আমি যেন মরে যাই। সবচেয়ে কষ্টকর কথাটাই শুধু তার মনে আছে। ভাবুন তো কতটা যন্ত্রণা লুকিয়ে আছে এতে। যাই হোক, ডেলো প্রবীন্দুর এত বড় উপকার করেছে, তাই এবার তারও দায়িত্ব হলো ডেলোর জন্য কিছু করা। সে ডেলোকে নিয়ে একের পর এক কবরস্থানে যেতে লাগলো। যদি কোনো কবর দেখে সে নিজের নাম চিনতে পারে, কিন্তু কিছু মনে পড়লো না। এই পরিকল্পনাও ব্যর্থ হলো। তারপর এক সন্ধ্যায় তারা দুজন মেলায় গেল, একটু ঘুরুঘুরি, একটু হাসি ঠাট্টা, তারপর নদীর ধারে বসে গল্প করতে লাগলো। এমন সময় প্রবীন্দু জিজ্ঞেস করলো, আচ্ছা ডেলুলু, তুমি কি মানুষকে ছুঁতে পারো? ডেলো বলল, হ্যাঁ পারি। পরের মুহূর্তে প্রবীন্দুর মুখে হালকা বাতাসের ছোঁয়া লাগলো। ডেলো বলল, এটাই আমার ছোঁয়া। প্রবীন্দু বলল, তাও তো ফোনটা দেখি তোমার ছবি উঠে কিনা। কিন্তু আশ্চর্য, ক্যামেরায় ডেলো নেই, বরং দূরে কয়েকজন নেশাগ্রস্ত যুবক দেখা গেল, যারা মাদক লেনদেন করছিল। ওরা ভাবলো প্রবীন্দু তাদের ভিডিও করছে। একজন চিৎকার করে বলল, এই এখানে আয়। প্রবীন্দু ভয়ে এগোলো না। এখন ওরাই এসে বলল, কি রে, আমাদের ভিডিও বানাচ্ছিস? সে কাপা গলায় বলল, না ভাই, কিছুই রেকর্ড করিনি, দেখো নিজেই দেখে নাও। একজন তার ফোন চিনিয়ে নিল। ডেলো বলল, এই কি করছো, ফোনটা ফেরত নাও। প্রবীন্দু শান্তভাবে বলল, দেখো ভাই, আমি এসব ঝামেলায় যাই না, তোমাদের চিনি না পর্যন্ত, ফোনটা ফেরত দাও। কিন্তু তারা শুনলো না। ডেলো রেগে বলল, এরা খুব খারাপ, মারো এদের, কতদিন এভাবে ভয় পেয়ে থাকবে? কিন্তু প্রবীন্দু শুধু ভালোভাবে কথা বলেই পরিস্থিতি সামলাতে চাইছিল, এতে ওদের ওপর কোনো প্রভাব পড়লো না। একজন ছেলেটা ফোনটা ছুঁড়ে ফেলার জন্য হাত তুললো। হঠাৎ সে মাঝ আকাশে থেমে গেল, একেবারে স্থির। এটা ডেলোর কাজ। ছেলেটা যেন পাথরের মূর্তি হয়ে গেল। বাকিরাও তোবাক হয়ে দাঁড়িয়ে রইল। এই সুযোগে প্রবীন্দু ফোনটা নিয়ে ডেলোর সঙ্গে সেখান থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ছেলেটা স্বাভাবিক হয়ে বলল, আমার কি হয়েছে, নেশার প্রভাব নাকি? তারপর জিজ্ঞেস করলো, ও লোকটা কোথায় গেল? অন্যরা বলল, ফোন নিয়ে পালিয়েছে, বেশি দূরে যায়নি। তারপর সবাই দূরে তার পিছু নিল। পরের মুহূর্তে সবাই প্রবীন্দুর পেছনে। সে ভয়ে দ্রুত হাঁটতে লাগলো। ডেলো বলল, এভাবে পালাচ্ছে কেন, দাঁড়াও, মোকাবিলা করো, সারা জীবন কি এমনই ভয় পাবে? প্রবীন্দু বলল, না। ঠিক তখনই এক ছেলেটা তাকে আক্রমণ করতে এলো, আর সেই মুহূর্তে প্রবীন্দু তাকে জুড়ে টেলে দিল। সে গিয়ে সুজা নদীর পানিতে পড়ে গেল। প্রবীন্দু, ডেলো আর বাকি সব ঝামেলা সামলানোর পর এবার মুম্বাই যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ডেলো তো অবশ্যই তার সঙ্গে যাচ্ছিল। ফ্লাইটে প্রবীন্দু নিজের সিটে বসেছিল। তারপর পাশের সিটে একজন মেয়ের দেখা মিলল। ডেলো পেল একদম পাশের ফাঁকা সিট, সেখানে বসে গেল। কিছুক্ষণ পর পাশের মেয়েটি প্রবীন্দুর দিকে তাকিয়ে বলল, মনে পড়লো আমি বোর হচ্ছিলাম। প্রবীন্দু মজা করে বলল, তা আপনি কি ভুল ফ্লাইটে বসেছেন? এই তো মুম্বাই যাওয়ার ফ্লাইট। মেয়েটি এসে বলল, হায় প্রভা, আমি তো ডেলুলু, এখান থেকে সরাসরি কথা বলা সম্ভব হয়। তাই ডেলু নিজের নাম ধরে সে মেয়েটিকে চিনিয়ে দিল। সে বলল, মনে পড়লো আমি কোচি এয়ারপোর্ট থেকে বোর হয়েছে। তা প্রবীন্দু জিজ্ঞেস করলো, আর কিছু মনে পড়ছে কি? মেয়েটি বলল, না, আর কিছুই মনে নেই। প্রবীন্দু বলল, ঠিক আছে, পরে ধীরে ধীরে মনে পড়বে, এরপর তোমার মুক্তি মিলবে। ডেলো এসে বলল, আমি চলে গেলে তোমার কি মনে পড়বে? প্রবীন্দু কিছুটা চিন্তায়, সে গুরুত্বপূর্ণ হলো তোমার মুক্তি। ডেলোর ছোটে বসে মুখ ফুলে দিল। প্রবীন্দু মজা করতে করতে তার কাঁধে আঙ্গুল দিয়ে পুক করলো। ডেলো অদ্ভুত ভাবে তাকালো। প্রবীন্দু বলল, আমি তো শুধু বলতে চেয়েছিলাম তোমাকে অনেক মিস করবো। ডেলো এসে বলল, মানে? এখন প্রবীন্দু বুঝলো ডেলো আসলে পাশে বসে আছে। আগে সে যে মেয়েটিকে ডেলুলু মনে করেছিল, আসলে সেটা ডেলুই ছিল। ডেলো বলল, সরি, হঠাৎ সংযোগ কেটে গিয়েছিল। তাই প্রবীন্দু তাকে ডেলু মনে করে মজা করছিল। তাকে বলতে হলো সরি। অন্যদিকে মুম্বাইতে আমরা দেখি সাদিয়া নামের একটি মেয়ে। সে খুবই দুঃখী, কারণ তার বয়ফ্রেন্ডের সঙ্গে তার ব্রেকআপ হয়েছে, আর সে এখন আমেরিকায় চলে যাচ্ছে। প্রবীন্দু স্টুডিওতে তার রেকর্ডিং টিকটক শেষ করলো। তখন সাদিয়া আসলো। ডিরেক্টর জানালো প্রথমেই সাদিয়ার গান তার পছন্দ হয়েছে, আর সাদিয়াই তাকে রেফার করেছে। সাদিয়া প্রবীন্দুকে জিজ্ঞেস করলো, খাওয়া হয়েছে? প্রবীন্দু বলল না। সাদিয়া তাকে মুম্বাইয়ের ফেমাস পাব বাজি থেকে খেতে নিয়ে গেল। ডেলুও সঙ্গে ছিল। সাদিয়া প্রবীন্দুর খুব প্রশংসা করছিল। আমি তো বড় বড় ব্যাগ নিয়ে এসেছিলাম, ভাবছিলাম রাত পর্যন্ত রেকর্ডিং চলবে, কিন্তু তুমি কি চমৎকার করলে। হঠাৎ তার ফোনে
ফোনে কিছু মেসেজ এলো। পরে সে কাঁদতে লাগলো। ডেলো পরে বলল, দেখো এই বেচারি ব্রেকআপ হয়েছে, খুব দুঃখী। জিজ্ঞেস করো সে ঠিক আছে কি? প্রবীন্দু কিছুটা লজ্জায় সরাসরি জিজ্ঞেস করতে পারলো না, তাই বলল, সাদিয়া তুমি কি বানাচ্ছ না আর গ্রেভি খাচ্ছ না? পুরো সিনেমায় এই লাইনেই দর্শক হেসে কেঁদেছে। সাদিয়াও হেসে ফেলল, আবার বলল, একে পাপ বাজি বলে। এরপর সাদিয়া ও প্রবীন্দু অনেকক্ষণ কথা বললো। সাদিয়া তার হৃদয় খুলে সব বলল, পুরো ব্রেকআপের গল্প শেয়ার করলো, মনটা হালকা করলো। কিন্তু ডেলুর মন ভারী হয়ে গেল। সে প্রবীন্দুকে বলল, মনে পড়ছে আমি কখনো প্রেমে ছিলাম, কাউকে ভালোবাসতাম, কিন্তু কাকে ভালোবাসতাম জানি না। ফ্লাইটের মধ্যে ডেলু ঠিক এইভাবেই চিন্তা করছিল, আর পাশে বসা প্রবীন্দু তাকে স্মরণ করার চেষ্টা করছিল। ঠিক তখনই এই ফ্লাইটে সাদিয়া উপস্থিত। সে প্রবীন্দুর পাশে সিট শিফট করলো এবং তাকে ডেকে বলল। তো প্রথমেই প্রবীন্দু এখন খুশি, কারণ সে বুঝতে পেরেছে যে সে সাদিয়াকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু একবার চোখ খুঁজে খুঁজে ডেলুকে দেখে যেন অনুমতি চাইছে। ডেলু হাসি দিয়ে বলে, চাও। প্রবীন্দু সাদিয়ার কাছে চলে যায়। তারা দুজনে হেসে খেলে গল্প করতে লাগলো, আর বেচারি ডেলো একাই চুপ বসে রইল, কিছুটা দুঃখী। এদিকে ফিরে আসি রূপেশ প্রবীন্দুর সঙ্গে এক বুতি আগর পরিষ্কার করতে লাগলো। ডেলোও সঙ্গে ছিল। হঠাৎ ডেলো আলমারিতে কিছু দেখলো আর ভয়ে চেঁচিয়ে বলল, প্রবীন্দু আলমারিতে কেউ আছে। প্রবীন্দু আলমারি করলো, বেরিয়ে এলো এক মহিলা, সঙ্গে শিশুটি, আর একজন মানুষও বের হয়ে পালাতে লাগলো। কিন্তু বন্ধুদের অবাক হওয়ার কিছু নেই, এরা আসলে ভূত নয়, অসহায় গৃহহীন মানুষ খালি ঘর দেখে এরা এখানে আশ্রয় নিয়েছিল। এরপর গল্প এগোতে থাকে। দেখা যায় সাদিয়া প্রবীন্দুর প্রতি আগ্রহ দেখাচ্ছে। সে বারবার মেসেজ পাঠাচ্ছে এবং তাকে দেখার করার জন্য ডেকে নিচ্ছে। কিন্তু প্রবীন্দু হিচকাচ্ছে, নানা বাহানা বানাচ্ছে। ডেলু তাকে বুঝায়, যাও তাকে দেখো, সাহস দেখাও। কিন্তু ডেলুর এটা ভালো লাগছে না। ফিরে আসার সময় সে চুপচাপ করে বসে কিছু ভাবছিল। হঠাৎ সে বলল, প্রবীন্দু আমি তোমাকে কিছু বলতে চাই, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ। এটা কি হলো? এটা কি এখন হলো? তুমি তো আমাকে আর সাদিয়াকে কাছাকাছি আনার চেষ্টা করছিলে, হঠাৎ কেন এই প্রেম? ডেলো বলল, আমি জানি না কিভাবে হলো, হঠাৎ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। প্রবীন্দু বলল, কিন্তু আমাদের মধ্যে সম্ভব নয়, তুমি তো ভূত মানুষ। ডেলো রেগে গিয়ে বলল, দেখো আমাকে ভূত বলো না। প্রবীন্দু বলল, তো কি বলে? তোমার নামও তো মনে নেই, আমি তোমাকে ছুতেও পারি না। ডেলো শান্তভাবে বলল, ভালোবাসা শরীরের নয়, মানুষ দূরে থেকেও ভালোবাসতে পারে, এজন্য শুধু ইমোশনাল কানেকশন দরকার যা আমাদের মধ্যে আছে। প্রবীন্দু ব্যাখ্যা করতে গিয়ে বলল, আমার মানে এমন নয়, আমি প্র্যাকটিক্যাল ভাবছি। আজ যখন সাদিয়া আমাকে আলিঙ্গন করলো, প্রথমবার ভিন্ন কিছু অনুভব করলাম। আজ ছিল জীবনের সেরা দিন, আর তুমি সব নষ্ট করে দিলে। ডেলো রেগেছে চায়, কত স্বার্থপর তুমি, আমার কারণে তোমার জীবন ভালো হয়েছে, আর এত দ্রুত ভুলে গিয়েছো সব পুরুষ একরকম। এই কথার মাঝে সাদিয়ার ফোন হলো। সে বলল, প্রভা ফোন ধরো। প্রবীন্দু ধরল না। ঠিক আছে সরি, কথা বলো। প্রবীন্দু বলল, আমার প্রাইভেসি চাই। ডেলো বেতা পেয়েই রেগে গেল। প্রবীন্দু আরো বলে, এখন তোমার ছায়া থেকে মুক্তি চাই। তারপর হঠাৎ সে গাড়ি থেকে বেরিয়ে যায়। এক মুহূর্তের জন্য গাড়ি ওকে চলে যাওয়ার পথে ধরতে পারতো, কিন্তু প্রবীন্দু বেঁচে যায়। এ ঘটনায় ডেলুর সব স্মৃতি ফিরে আসে। সে প্রবীন্দুর কাছে এসে ঝাঁপিয়ে পড়ে। প্রবীন্দু তখন দেখতে থাকে ডেলোর পুরনো জীবনের সব দৃশ্য। ডেলো তার মা বাবা আর ছোট ভাইয়ের সঙ্গে। ডেলো তার মা বাবাকে বলে সে এক ছেলেকে পছন্দ করে এবং আগামীকাল তাকে তাদের সঙ্গে পরিচয় করাতে চায়। মা জিজ্ঞেস করেন, সে কি তোমাকে পছন্দ করে? ডেলো বলল, এখনো বলিনি, কিন্তু আমি নিশ্চিত সে পছন্দ করবে। মা চায় ছেলের ছবি দেখার, কিন্তু ডেলো দেখায় না, বলে ছবিতে বিচার করো না, ছেলের দাড়ি আছে, তোমার পছন্দ নয়, ও আমার থেকে বড়, আমাদের কিছু সমস্যা নেই, শুধু মেয়ের খুশি গুরুত্বপূর্ণ। পরদিন ডেলো তাদের কফি শপে নিয়ে যায়। ছেলেটিকে মেসেজ করে আসতে বলে, কিন্তু সে আসে না। মেসেজ আসে, আমি আসছি না। ডেলো দুঃখী হয়ে যায় যে আমি তাকে প্রপোজ করব আর সে হয়তো আমাকে ভালোবাসে না। তার মা শান্তভাবে বুঝালেন, বেটা কোনো সমস্যা নেই, তোমাদের জেনারেশন কমিটমেন্ট নিয়ে একটু হিচ্ছিকায়। ডেলো রেগে চেঁচিয়ে বলে, আপনি কি করে এমন বিচার করতে পারেন কিছু না জেনে? ঠিক সেই সময়ে সেই ছেলেটির কল আসে। ডেলো উত্তেজিত হয়ে বাইরে বেরিয়ে ফোন ধরতে যায়, কিন্তু হঠাৎ এক গাড়ি তাকে ধাক্কা মারে। এত মারাত্মক আঘাত লাগে যে সে প্রায় মারা যায়। তার মস্তিষ্ক সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয় এবং তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। ডাক্তার জানায় তার বাঁচার কোনো চান্স নেই, তাই এটা ভালো হবে যদি আপনি তাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। অর্থাৎ তারা চাইছিল ডেলোর লাইফ সাপোর্ট বন্ধ করার অনুমতি। শেষে ডেলোর বাবা তার ছোট ভাইয়ের সঙ্গে কথা বলে, বেটা তোমার বোন অনেক কষ্টে আছে, তাকে মুক্ত করার জন্য ডাক্তারদের আমার অনুমতি দরকার, কিন্তু আমি অনুমতি দেব না যতক্ষণ তুমি হ্যাঁ না বলো। ছোট ভাই প্রশ্ন করে, তোর দিদি খুশি হবে কি? বাবা উত্তর দেন, হ্যাঁ। ছোট ভাই শেষমেশ সম্মতি দেয়। এরপর ডেলো লাইফ সাপোর্ট বন্ধ করা হয় এবং সে মৃত্যুবরণ করে। অর্থাৎ মৃত্যুর আগে যে হ্যাঁ ডেলো শুনছিল সেটা তার ভাই বলেছিল। এখন প্রশ্ন, ডেলো আগে কিভাবে অবিনাশের সঙ্গে জড়িয়েছিল? দেখা যায় অবিনাশ তার ভাইয়ের স্কুলের সহপাঠী ছিল। সে অবিনাশই তাকে স্কুল থেকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সম্ভবত সেই সময় থেকে ডেলোর আত্মার সঙ্গে যুক্ত হয়েছে। এবার প্রবীন্দুর সঙ্গে সংযোগের কারণ কি ছিল? মূলত মিউজিক। কিন্তু শুধু তাই নয়, ডেলো যে ছেলেটিকে ভালোবাসত, প্রবীন্দু তার সঙ্গে কিছু মিল শেয়ার করত। যেমন তারও দাড়ি ছিল, বয়সও বড় ছিল এবং হিন্দি ছিল। যদিও প্রবীন্দু
প্রবীন্দ্র নাস্তিক ছিল, বর্তমানে সে নিজেকে হিন্দু পণ্ডিত হিসেবে উপস্থাপন করছিল। এটি প্রধান কারণ যার জন্য ডেলো অবিনাশ থেকে ডিসকানেক্ট হয়ে প্রবীন্দ্রর সঙ্গে সংযুক্ত হলো। প্রথমে সে কারণটা বুঝতে পারছিল না, কিন্তু শেষের সব স্মৃতি ফিরে এলো। ডেলো তার বাবা মা ভাই সবাইকে চেনে এবং নাম বলে। প্রবীন্দ্র জিজ্ঞেস করে, তোমার নাম কি? ডেলো বলে, ডেলুলু। প্রবীন্দ্র চাপ দেয়, তোমার আসল নাম বলো। ডেলো বলে, ডেলুলু মানে ডিলিউশন, অর্থাৎ মায়া, মায়া ম্যাথিউস। এই নাম বলে সে শান্তি পেয়ে চলে যায়। তো বন্ধুরা, এভাবেই ডেলোর জীবনের সমস্ত রহস্য উদ্ঘাটিত হলো। ভালোবাসার ট্র্যাজেডি আর সংযোগের রহস্য সব মিলে এক চমৎকার আবেগঘন ক্লাইম্যাক্স। মায়া চলে যাওয়ার পর প্রবীন্দ্র তাকে খুব মিস করতে লাগলো। তার সমস্ত কথা মনে পড়ছে, কিভাবে মায়া তার জীবনে সুখ বয়ে এনেছিল, অথচ এখন সে হঠাৎ চলে গেছে। মায়া তার জন্য এত কিছু করেছে আর সে কিছুই করতে পারেনি। এটার জন্য প্রবীন্দ্র কষ্ট পাচ্ছিল। সব কষ্ট আর অনুভূতি সে চাচার সঙ্গে শেয়ার করে। চাচা তাকে বুঝালেন, বেটা, একটি আত্মা সমস্ত সম্পূর্ণের চেয়ে পূর্ণ হলে তার মুক্তি এবং শান্তি আসে। মায়ার বাবা মা সেই ছেলেটিকে কখনো দেখেননি যাকে মায়া ভালোবাসত। তারা আর প্রবীন্দ্র জানতো না সেই ছেলেটিকে। তবে প্রবীন্দ্র মায়ার সঙ্গে কিছু মিল শেয়ার করত। এটা তাকে বুঝাতে সাহায্য করলো কি করতে হবে। মায়া তাকে তার বাবার নাম বলেছিল, বিনোদ ম্যাথিউস। কুটি কান্নায় তার ম্যাজিক হিল প্রেজেন্টেশনের সাহায্যে সে মায়ের ঠিকানা খুঁজে বের করলো। সে মায়ের বাড়িতে পৌঁছায়। সেখানে তার মা তাকে দেখে প্রবীন্দ্র বলে সে মায়ের বন্ধু। মায়া এবং তার সম্পর্কে কিছু কথা বলে। এদিকে মায়ের মা বলে চলে যায়, আমি কিছু পানীয় নিয়ে আসছি। প্রবীন্দ্র তখন মায়ের ছবি দেখে খুব ভালোবাসার সঙ্গে। ঠিক সেই সময় মায়ের মা ফিরে আসে এবং সব দেখে ফেলে। তার মনে হয় মায়া যাকে ভালোবাসতো সেই কি এই ছেলেটি নয়? কারণ মায়া বলেছিল তার দাড়ি ছিল, বয়সে একটু বড় এবং হিন্দু। তাই মা প্রবীন্দ্রকে জিজ্ঞেস করে যে ছেলেটিকে মায়া ভালোবাসতো, তুমি কি সেই? প্রবীন্দ্র হেসে বলে, হ্যাঁ। এটা হয়তো কিছুটা মিথ্যা ছিল, কিন্তু অন্যদিকে সত্য হয়েছিল। কারণ মায়া মারা যাওয়ার আগে প্রবীন্দ্রকে বলেছিল যে সে তাকে ভালোবাসে। এভাবে মায়ার মা সেই ছেলেটিকে দেখে ফেললো যাকে মায়া শেষ পর্যন্ত ভালোবেসেছিল। এভাবেই মায়ের শেষ ইচ্ছা পূর্ণ হলো এবং তার আত্মা শান্তি পেল। শেষমেশ প্রবীন্দ্র অনুভব করে একটি হালকা বাতাসের ঝোঁকা, মায়ের স্পর্শ। এরপর আমরা দেখি প্রবীন্দ্র জীবনে অনেক এগিয়েছে। সে বড় একটি কনসার্টে পারফর্ম করছে। আর এভাবেই সর্বমায়া সিনেমার গল্প শেষ হয়। তো বন্ধুরা, এই ছিল পুরো সিনেমার এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে এবং আমার এক্সপ্লেনেশনও ভালো লেগেছে। হয়তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে আবার দেখা করব।